ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ। পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। আদালত বসবে সকাল 11টায়। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। চলছে শাটল ট্রেন। আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু। রোদের দাপটে পুড়ছে দেশ, সেই সঙ্গে ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। বৃষ্টি ছাড়া কমবে না তাপ, বলছে আবহাওয়া অফিস। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। পাম্পে পানি সরিয়েও জমি চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। সরকারের একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন। সিনেটে অনুমোদনের পর কার্যকর হবে নিয়োগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুমান সাদিক জ্যাভলিন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ। শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে। বেলা 11টার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এর আগে গত সোমবার ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গত 28 আগস্ট জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। রিটে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি জিএস প্রার্থী SM ফরহাদও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তার প্রার্থিতা বহাল রাখা আইনের দৃষ্টিতে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গতকালকেই ডাকসু নির্বাচন যে হাইকোর্ট স্থগিত করেছিলেন, সেই স্থগিতের মেয়াদ আরও একদিন বাড়িয়েছেন চেম্বার আদালত। আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অর্থাৎ প্রধান বিচারপতির আদালতে ডাকসু নির্বাচন নিয়ে যে রিটটি রয়েছে সেই রিটের বিষয়ে শুনানি হবে। এর মধ্যে কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। আজকে সকাল 9টার দিকেই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু একজন আইনজীবী মারা গেছেন, তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার সম্মানে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম শুরু হবে বেলা 11টা থেকে। সেই হিসেবে আমরা বলতেই পারি যে বেলা 11টার দিকেই ডাকসু নির্বাচন নিয়ে যে রিটের শুনানি বা আপিল শুনানি সেটি অনুষ্ঠিত হবে। আর যেটি বলে রাখি যে এই রিটের সূত্রপাত মূলত 3টি কারণে হয়েছে। একটি হচ্ছে যে ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদ, যিনি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি আসলে একসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এটি রিটকারীদের অভিযোগ এবং রিটকারীদের আরেকটি অভিযোগ রয়েছে, যেহেতু ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে। একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন SM ফরহাদের প্রার্থিতা বাতিল করলেন না, এটি না করে নির্বাচনী ট্রাইব্যুনাল দ্বিচারিতা করেছেন, এই অভিযোগটিও কিন্তু রিটকারী আইনজীবীরা করেছেন। কিন্তু পাল্টা জবাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি যে যুক্তি ছিল যে SM ফরহাদের প্রার্থিতা বাতিল বিষয়ে যিনি রিট করেছেন সেই রিটকারী নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো লিখিত আবেদন করেননি। আর তাছাড়া রিটকারী জিএস পদে প্রার্থিতা লড়ছেন না, তিনি অন্য একটি পদে লড়ছেন, সেহেতু তার স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই। তারপরেও রিটটি মূলত করা হয়েছে যে নির্বাচনটাকে বানচাল করার জন্য। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর জবাব। আর SM ফরহাদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি নথিপত্র দেখিয়ে আদালতকে বলার চেষ্টা করেছেন, অর্থাৎ হাইকোর্টে বলার চেষ্টা করেছেন। যাই হোক, সব কিছু বিবেচনা করেই আদালত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত সোমবার ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিলেন এবং
ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের আমরা দেখেছি মাত্র 18 মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর মৌখিক আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশকে স্থগিত করেন এবং গতকালকে স্থগিতের মেয়াদ একদিন বাড়িয়ে আজকে আপিল বিভাগের শুনানির জন্য পাঠিয়ে দেন। সেই হিসেবে আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ডাকসু নির্বাচন নিয়ে শুনানি হবে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। উচ্চ আদালতের থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, টানা আন্দোলনের পর অবশেষে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তারা যেমন ভোট দিতে পারবেন তেমনি প্রার্থী হিসেবে অংশ নিতেও পারবেন এবং সে কারণে আরও একদিন তৃতীয়বারের মতো মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে ডোপ টেস্টের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র তুলতে পারবেন নবীন শিক্ষার্থীরা, অন্যদিকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ডোপ টেস্ট চলবে। আমরা এখন যেটি দেখছি, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে যারা নবীন শিক্ষার্থীরা রয়েছেন তারা আসা শুরু করেছেন এবং তারা মনোনয়নপত্র নেবেন। এখন পর্যন্ত রাকসু নির্বাচন কমিশনের হিসেব মতে 420 জন রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে তারা মনোনয়ন তুলেছেন। অন্যদিকে হল সংসদগুলোতে অন্তত 600 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামীকাল থেকে মনোনয়নপত্র জমা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই রাকসু নির্বাচনে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল এবং ছাত্রদল সেই বিষয়টি নিয়ে তারা টানা আন্দোলন করে আসছিল এবং এই জের ধরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝোলানো, সেখানে ধস্তাধস্তি, হট্টগোলের মতো ঘটনা ঘটে এবং শেষ পর্যায়ে রাকসু নির্বাচন কমিশন এবং রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে বসেন এবং গতকাল বিকেলে তারা সিদ্ধান্ত নেন যে এই নবীন শিক্ষার্থীরা এবার এখানে ভোট দিতে পারবেন, একই সাথে প্রার্থিতায় তারা অংশ নিতে পারবেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে সকাল থেকে নবীন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রার্থী হওয়ার জন্য আসছেন এবং তারা যেটি বলছেন, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে তাদের এই সুযোগ, তারা তাদের যে নেতৃত্ব বিকাশের জায়গা সেটিকে তারা বড় করে দেখছেন। আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত রাকসু নির্বাচনে 4বারের মতো তাদের যে তফসিল সেটি সংশোধন করা হয়েছে, 2বারের মতো নির্বাচন পিছিয়েছে। এই নবীন শিক্ষার্থীরা সুযোগ পেলেও আগের যে ঘোষিত তফসিল, সেই ঘোষিত তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা এখন পর্যন্ত তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন। নবীন শিক্ষার্থীদের ভোটার করার জন্য তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন এবং আবাসিক হলের যে সংযুক্তি সেটি নিয়ে কাজ করছেন এবং তারা বলছেন যে তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং একটি তারা ভালো, সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে পারবেন সে দিকে তারা এগুচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসুর খবর জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে এই ক্যাম্পাসে, চলছে শাটল ট্রেনও। সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে দাপ্তরিক কার্যক্রম চললেও অনুষদ আর ক্লাস এখনও ফাঁকা। এদিকে জারি করা 144 ধারা তুলে নিলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা সহ 12টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে সবকিছু একটু একটু স্বাভাবিক হতে শুরু করেছে বলে আমরা দেখছি, কিন্তু এখনো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা খুব একটা দেখা যাচ্ছে না এবং আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে কিংবা অনুষদে খুব একটা উপস্থিত হতেও দেখছি না। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাজবিজ্ঞান অনুষদ, এখানে আসলে আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা আসলে এখানে উপস্থিত নেই এবং আমরা
দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয় আসলে ফাঁকা। আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। তিনি বলছেন শিক্ষার্থীরা যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনা নিয়ে ভীষণভাবে আতঙ্ক এবং এটি তাদেরকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, যার ফলে শিক্ষক কিংবা শিক্ষার্থী কেউই ক্লাসে উপস্থিত হতে পারছে না। যদিও বেশিরভাগ বিভাগে ক্লাস সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে খুব একটা ক্লাস হচ্ছে না, কিন্তু তারপরেও যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো এখন স্থগিত রয়েছে। তবে কিছু কিছু বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে তারপরে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে ওই হাসপাতাল থেকে কতজন শিক্ষক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন সেই তালিকাটি তারা প্রকাশ করেছে। তারা দেখিয়েছেন 421 জন শিক্ষক শিক্ষার্থী সেই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। গতকালকে সিন্ডিকেট মিটিং এ আরো জানানো হয় যে তারা এই ঘটনাটি নিয়ে একটি মামলা করে, যেখানে 95 জনের নাম উল্লেখ করে এবং 1000 জনকে অজ্ঞাত রেখে তারপরে তারা এই মামলাটি করে। এবং নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র চুরি হওয়ার যে ঘটনাটির কথা জানায়, আমরা জানতে পেরেছি সেই অস্ত্রগুলো ধীরে ধীরে যারা নিয়েছে তারা ফেরত দিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিগার মেহেরনিনী। রোদের দাপটে পুড়ছে রাজধানী সহ সারা দেশ, সেই সঙ্গে ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, গত 2-3 দিন ধরেই আসলে এই যে রাজধানীবাসী আছে তারা কিন্তু আসলে তীব্র গরম অনুভব করছেন। সূর্যের তাপ যেমন বেশি, এর ফলে কিন্তু শরীরে যখন সূর্যের তাপটি পড়ছে সেটি কিন্তু আসলে এক ধরনের জ্বালার ধরনের অনুভব দিচ্ছে। জানিয়ে রাখি যে এই কয়েকদিন আকাশ কিন্তু বেশ পরিষ্কার এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানাচ্ছিল এই কদিন ধরেই কিন্তু আকাশ পরিষ্কার এবং আগামী 2-3 দিন আকাশ পরিষ্কার থাকবে, সূর্যের দেখা যাবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই জেরা শুরু হবে। এরই মধ্যে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। তার আইজিপি থাকাকালে এমন গণহত্যা সংঘটিত হওয়ায় নিহত আহতের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। হাজির করা হয়েছে কনস্টেবল সুজন সহ 4 আসামিকে। পাম্প দিয়ে পানি সরিয়েও ভবদহের জমিকে আর চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। অনেক কষ্টে যারা আবাদ করতে চান তাদের সবাই আবার ফসল ঘরেও তুলতে পারছেন না। ফলে এই অঞ্চলের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। ফসল উৎপাদনে ব্যর্থতার সঙ্গে বর্ষায় উপচে ওঠা পানির তোড়ে প্লাবিত হচ্ছে মাছের ঘেরো। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কুরেশির ছবিতে রিপোর্টার আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বে থাকছে কৃষি ও অর্থনীতির চিত্র। শেখর চন্দ্র সরকার একসময় কৃষিকাজ করলেও 1 যুগ ধরে আর আবাদ করতে পারছেন না, কারণ বিলের পানি না সরায় চাষাবাদ করার কোনো উপায় নেই। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ঘেরের মাছ আর মাঠের ফসলের সঙ্গে জীবিকাও ভেসে গেছে অনেকের। তাই তো ঘরের আঙিনায় বসে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া উপায় নেই। পরিবারকে সহায়তায় উঠোনে থাকা সবজি বাগানও তলিয়েছে। নেই গৃহপালিত প্রাণীগুলো, আছে কেবল একরাশ আক্ষেপ। কি করবো, অনেক বিলি কাজ নেই, কৃষি কাজ করে বিলি তো কাজ নাই। 27 বিলির মানুষ মরিয়ে যাচ্ছি নি আমরা। গেটে যখন আকাশ হয়ে গেল তখন তো এই পানির অবস্থায় আমায় যদি ষষ্ঠী পারতে ভালো না হলো না, খারাপ থাকবে। 4-5 বছর তো এই বিল সেচে করা হয়, এখন আর সেচারও লাইন নাই।
এমনকি নিত্যপণ্যের বাজারও জলাবদ্ধতার শিকার। চারপাশে অস্থায়ী বাঁধ দিয়ে পাম্প দিয়ে পানি সরিয়ে চলছে বেচাকেনা। এতে আশপাশে বসতি হচ্ছে জলমগ্ন। প্রায় 4 দশক ধরে বছর জুড়ে এভাবেই পানির সঙ্গে লড়ছেন ভবদহের প্রায় 5 লাখ মানুষ। গত বছর তো লাগলো, তো এবার আমার ছেলে আর মাছ দিইনি। বাদ দিয়ে আমরা বাজারটাকে কোনো কাদা শুকনা রাখছি। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। ভবদহের হাজার হাজার বাসিন্দাকে নিজের ভিটে বাড়ি পৌঁছতে এমনই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। একসময়ে ইটের ছোলিং দেয়া থাকলেও সেই ইটের ছোলিং দীর্ঘ জলাবদ্ধতায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। আর যাতে দীর্ঘ এই ভোগান্তি তাদের যেন শেষই হচ্ছে না। এজন্যে পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহের জলকপাটের আশপাশের বড় বড় মাছের ঘেরের ব্যবসায়ীদের দায় দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। কিছু কিছু প্রভাবশালী লোক আছে, তাদের কিছু ছেলাবেলা আছে, তারা এই দিক থেকে ক্লোজ করে নিয়ে যেয়ে তারাই সব বুকজাত করে। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। ধান চাষ হবে, মাছও চাষ হবে। অবৈধ মাছের ঘের ও নদী ভরাটে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ। গেল 20 বছরে নদীর প্রস্থ কমে এসেছে উল্লেখ করে প্রশাসন বলছে ঘের ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার কাজ শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের নদীগুলোতে নাব্যতা হারিয়ে গেছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যতটা সুফল ওই প্রকল্পে পাওয়ার কথা ছিল, বাস্তবায়ন না হওয়ার কারণে কিছুটা সুফল তারা কম পেয়েছে। বিভিন্ন রকমের মৎস্য চাষী যারা আছে, যারা এই এগুলোকে মাছের ঘেরের পরিণত করেছে। বর্তমানে মৎস্যঘের নীতিমালা যেটা আছে এটাকে রাখতেছি, সামগ্রিক বিষয় নিয়েই কাজ করতেছি এখন। যদিও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও তা এখন ভুক্তভোগীদের কাছে পরিণত হয়েছে চরম অবিশ্বাসে। খনন না করলে পলি আনার ক্ষমতা নদীর নেই। রাজনীতি এবং ঘের ব্যবসায়ীরা 3 সমন্বয় এক হয়ে যাওয়াতে টিআরএম বন্ধ হয়ে গেছে। যারা সুবিধাবাদী তারা এই সুবিধাগুলো লুফে যাচ্ছে, ফাঁকে পড়ে সাধারণ মানুষ যারা তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে 1996 থেকে 2014 পর্যন্ত 665 কোটি টাকার 5টি প্রকল্পের কাজ হলেও মেলেনি কোনো সুফল। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি প্রকল্প নিয়েছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। এদিকে খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকায় জলাবদ্ধতায় বহু পরিবার, পানিতে তলিয়ে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, তবে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ, এই দুঃখ কোনোভাবেই ঘুচছে না। বিভিন্ন প্রকল্প, খনন কাজ, হাজার কোটি টাকা ব্যয়, এর ফল পরেও আসলে ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতায় নিমজ্জিত থাকা দীর্ঘদিনের যে দুর্ভোগ, সেটি না কমে উপরন্তু দিন দিন এটি আসলে আরো বাড়ছে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। পানিবন্দী অবস্থায় তাদের জীবন যাপন করতে হচ্ছে। অর্থাৎ এই যে পানি চারিদিকে থই থই করে নিমজ্জিত পানি, এই পানি কোনো অবস্থাতেই নামে না। অর্থাৎ শুধু বড় যে সড়কগুলো ছিল, সড়ক ছাড়া চারিদিকেই বাড়ির বারান্দা থেকে রাস্তার সঙ্গে সংযোগ করতে উঠানে, মানুষের রান্নাঘর, শোবার ঘর, সব জায়গায় আসলে পানিবন্দী থাকতে হচ্ছে। এবং এই যে জায়গাগুলো আসলে বলতে হবে সাপ পোকামাকড়ের সাথে যেসব এলাকা, সেখানে মানুষের বাস এবং একমাত্র ছোট ছোট যে ভেলা এবং নৌকা, ডিঙি নৌকা, এইসবে করেই তাদের পাড়ি দিতে হয়, তাদের সড়কে আসতে হয়, বাড়ি থেকে বের হতে হয়। একটু জানিয়ে রাখতে চাই যে ভবদহ অঞ্চল সহ এই যে খুলনা অঞ্চলের ডুমুরিয়া ফুলতার মধ্যে বিল ডাকাতিয়ার অংশ রয়েছে, সেই বিল ডাকাতিয়ার দীর্ঘদিন আসলে 3 মাসের বেশি সময় ধরে চলতি বছরই পানিতে নিমজ্জিত এবং অতি বৃষ্টিতে এটি আরো বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কৃষি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি যে ঘের বাড়ি ছিল সেগুলো আসলে ভেসে, মাছের ঘের ভেসে স্থানীয়দের যে জীবিকা, সেই জীবিকার সংকট তৈরি হচ্ছে। অর্থাৎ ভবদহ অঞ্চল সহ এই অঞ্চলের মানুষের পানিবন্দী জীবনে যে কতটা দুর্ভোগ, কতটা ভোগান্তি, সেটি আসলে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ, কয়েক লাখ মানুষ, তারা বছরের পর বছর এই পানিবন্দী অবস্থার মধ্যে কাছে বিভিন্ন নানা রকম রোগ শোকে ভুগছেন, কর্ম হারিয়েছেন, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। অর্থাৎ এক সাধারণ কোনো মৌলিক যে অধিকার, সেই অধিকার বঞ্চিত অবস্থায় দীর্ঘদিন ধরে এই মানুষেরা বাস করছেন। তো ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিয়ে মানুষের যে দুর্ভোগের চিত্র আমার কাছে ছিল সর্বশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটের অনুমোদনের পর তার নিয়োগ কার্যকর হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে ভার্জিনিয়ার বাসিন্দা এবং কাউন্সিলর পদমর্যাদাধারী ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রিস্টেনসেনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও একযোগে দায়িত্ব পালন করবেন। ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত, স্টেফানি হ্যালেটকে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। গাজীপুর মহানগরীর দক্ষিণ খান রেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ড্রাম ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, যে দুর্ঘটনাটি ঘটেছে তারপর আসলে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারপর তাদেরকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে মরদেহ দুটি উদ্ধার করে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ট্রাক, ড্রাম ট্রাক যেটি রেল লাইনের উপর দাঁড়িয়েছিল সেটি কিন্তু আসলে ক্রেনের মাধ্যমে সাইডে নিয়ে এসে রেল চলাচল কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপের মতো বলা চলে, কেননা যে ড্রাম ট্রাকটি কিন্তু যখন পার হচ্ছিল এই রেল ক্রসিংয়ের উপর দিয়ে তখনই কিন্তু সরাসরি এসে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেটি আঘাত করে এবং সেটি কিন্তু ঢাকার দিকে যাচ্ছিল। পঞ্চগড় থেকে ছেড়ে এসে সেটি কিন্তু ঢাকায় গিয়ে আবার যাত্রী নিয়ে আসলে রওনা হওয়ার কথা ছিল। জানিয়ে রাখি যে কেন এই দুর্ঘটনাটি ঘটেছে, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে রাত হলেই কিন্তু এই পথটা অরক্ষিত হয়ে যায়, কেননা এই রেল ক্রসিংয়ে 3 জন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। দফায় দফায় কিন্তু চাকরি ছাড়তে কিন্তু 2 জন এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন এবং 1 জন কর্মকর্তা দিয়ে কিন্তু এই রেল ক্রসিংটি পরিচালনা করা হতো। দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে আসছিল, যে কারণে শুধুমাত্র দিনের বেলায় যে কর্মকর্তা তিনি কিন্তু দায়িত্ব পালন করতেন। তার পাশাপাশি দিনের বেলায় দায়িত্ব পালন করার পর রাতে আসলে এই রেল ক্রসিংটি আসলে এইভাবেই ফাঁকা রেখে চলে যেতেন তিনি। এবং একটি সতর্কীকরণ পোস্টার টানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই পোস্টারে কিন্তু আপনারা নিশ্চয়ই লেখা দেখছেন যে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে কোনো গেটম্যান থাকবে না এবং নিজ দায়িত্বে পারাবেন। অর্থাৎ সে এই সময়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে সেটি কিন্তু তার দায়ভার কেউ নেবে না, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে, যদিও যিনি আসলে দায়িত্ব পালন করতেন তিনি কিন্তু যেটি বলছেন এলাকাবাসী, তিনি সকাল থেকে আর আসেননি। সকাল থেকে এই গেটম্যানের যে রুমটি রয়েছে সেই রুমে কিন্তু তালা দেওয়া রয়েছে। এখন স্থানীয়রা কিন্তু এই রেল ক্রসিংটি এখন পর্যন্ত আসলে পরিচালনা করছেন। এক প্রকার রেলের যে অব্যবস্থাপনা এবং দুর্ভোগের, অর্থাৎ এই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করছেন এবং এই এলাকার কিন্তু নিরাপত্তা নিশ্চিতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রেল বিভাগকে। তো এই ছিল গাজীপুর থেকে রেল দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুর থেকে রেল দুর্ঘটনার খবর জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। সময় সংবাদ আরও থাকছে। হোয়াইট ওয়াশের মিশন নিয়ে সিলেটে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস। রাজধানীর উত্তরা যেন চাঁদাবাজির এক অভয়ারণ্য। চাঁদাবাজরা সীমানা নির্ধারণ করে যে যার মতো জোর করে টাকা তুলছেন, দখল করছেন কিংবা উচ্ছেদ করছেন ইচ্ছে মতো। অপরাধের প্রমাণ পেলে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক পদক্ষেপও নিচ্ছে। জিরো টলারেন্সের কথাও বলছে পুলিশ, কিন্তু কোনো কিছুতেই কমছে না এই চাঁদাবাজি। উত্তরার বেশ কিছু স্পট ঘুরে রিপোর্ট করেছেন মাহাদ ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং আমিনুল ইসলাম। 25 অগস্ট 2025 রাত 11:15 উত্তরের কামারপাড়ার এই কাপড়ের কারখানাটিতে হামলা চালায় হাসান নামের এই ব্যক্তি। তিনি স্থানীয় এক বিএনপি নেতার বাবা। কারখানা মালিকের দাবি, এই কারখানা সহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর। মালিকের আরও দাবি, এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার। আর এই কাজ সম্পন্ন করতে জাহাঙ্গীরের বাবা হাসান হামলা করেন কাপড়ের কারখানাটিতে। ফ্যাক্টরিটা মাত্র 2.5 বছর হয়েছে আর কি আমি নিছি। নেওয়ার পর এইখানে আওয়ামী লীগ করে অলরেডি ছাত্র হত্যার মামলা আছে 5-7টা। তো সেই লোক, আমার নাম হচ্ছে, তার নাম দেলোয়ার। তো সেই লোক আমার ঠেট করতেছে এক পর্যায়ে যে জমি ছেড়ে দেওয়ার জন্য। আমি ছিলাম ঢাকার বাইরে থাকা অবস্থায় সে আমার বিকেলবেলা ফোন দিল যে তুই কি এগুলা ঠিক রাখতে পারবি,
মানে এক পর্যায়ে ঠেট পর্যায়ে দিয়ে পরে রাত্রেবেলা সে লোক পাঠায়া বিএমপির কিছু লোকজন পাঠায়া আমার এই ফ্যাক্টরি ভাঙচুর করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার জাহাঙ্গীর। হামলা করেন না আপনি? মনে হয় না, বাবা মুরব্বী মানুষ এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি বিএনপির লোককে লেলিয়ে দিচ্ছি, আমি কেন হামলা করবো গিয়া, আমার দরকার থাকে। এবার নজর দেওয়া যাক সুইস গেটের এই ফলের আড়তের দিকে। গত বছরের 5 আগস্টের পর উত্তরা 10 নম্বর সেক্টরের এই ফলের আড়তটি কয়েক দফায় দখলের চেষ্টা করেছে মিলন, মামুন সহ বেশ কয়েকজন, এবং এই ঘটনার পর তাদেরকে গ্রেফতার করা হয়। তবে এত কিছুর পরেও জেলখানা থেকে বেরিয়ে তিনি আবার এই ফলের আড়তটি দখলের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আড়ত মালিকের দাবি, প্রথমে চাঁদা আদায়, পরে পুরো আড়তটি দখলে নেওয়ার পায়তারা করেন মিলন। এই ঘটনায় মিলনকে দল থেকে বহিষ্কার করে যুবদল। আড়ত মালিকের দায়ের করা মামলায় গ্রেফতারও হন মিলন। তবে জেল থেকে মুক্ত হয়ে আবারও আড়তটি দখলের পায়তারা করছেন মিলন। এখনো কি আবার দখলের চেষ্টা করছেন? এখন লোক আছে, মানে দখলের চেষ্টা করতেছে। সরকার পতনের পরেই একদল সন্ত্রাসী বাহিনী এসে আমার হাজবেন্ডের কাছে, এখানে যারা ম্যানেজার বা পরিচালনা কমিটি ছিল, তাদের কাছ থেকে 20 লাখ টাকা দাবি করে। এদের পিছনে স্থানীয় দেশি এবং বিদেশি বড় কোনো চক্র এদের সাথে কাজ করতেছে। আমি যদি আজকে মনে করেন আমি ওদের নাম প্রকাশ করে আমি এখান দিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস নাই। সব অভিযোগ অস্বীকার করে মিলনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উত্তরার উত্তরখান এলাকা বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর ব্যাপারী 20 লাখ টাকা চাঁদা দাবি করে তাদের কাছ থেকে। পরে চাঁদা না পেয়ে বাসায় যাতায়াতের সব পথ রীতিমতো বন্ধ করে দিয়ে ভোগান্তিতে ফেলে তাদের। এখনো চলছে সেই দশা। আমাদের কাছে চাঁদা দাবি করে, চাঁদা দিতে না পারাতে আমাদের এই যে দাওয়াল করে আমাদের আটকায় দিছে। আপনি 20 লাখ টাকা দিবেন, আর কোনো রাস্তা হইব না। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, আমি 20 লাখ টাকা আপনারে কই থেকে দিব। এসব বিষয় জানতে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি জাহাঙ্গীরের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, অপরাধের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে যদি আমরা সুস্পষ্ট কোনো অভিযোগ পাই তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় না, যে চাঁদাবাজি করবে বা যে কোনো অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই দশা কেবল উত্তরা নয়, রাজধানীর বেশিরভাগ এলাকায় দখল এবং চাঁদাবাজি চলছে দেদারসে। উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকা নিয়েই বৃহত্তর উত্তরা। এই উত্তরায় চাঁদাবাজ এবং দখলবাজরা নিজেদের মতো সীমানা নির্ধারণ করে চালাচ্ছেন দখলদারিত্ব, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসা। যারা দলীয় পরিচয়ে এসব অপকর্ম করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা গ্রেফতারও হচ্ছেন। তবুও কোনো এক অদৃশ্য কারণে তাদের লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যশোরে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নান নামে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় 11 বছর বয়সী শিশুটি। স্কুলের সামনে পৌঁছালে শিশুটিকে ছুরি দেখিয়ে দেয়ালের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেরিওয়ালা আব্দুল মান্নান। যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে সে তার মাকে ঘটনাটি জানায়। অবস্থার অবনতি হলে প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। মেয়েটাকে আমরা জরুরি চিকিৎসা সেবা দিয়ে যশোর সদর হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে পরবর্তী চিকিৎসার জন্য এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদেরকে প্রেরণ করি। পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আমাদের নির্দেশক্রমে টিমকে আমি ঘটনাস্থলে প্রেরণ করে আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা। এখন প্রশাসন যদি আমাদেরকে বলে যে আমরা দেখতেছি, আমরা দেখব,
কি করবে প্রশাসন? এখান থেকে নিয়ে কোর্টে ট্রান্সফার করতে পারে, কোর্টের থেকে জেলখানায় প্রেরণ করতে পারে, কিন্তু এইসব লোকজন পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না। এটা একটা সমাজের নিন্দনীয় এবং নিকৃষ্ট একটা কাজ। অ্যাজ অভিভাবক হিসেবে এর সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। সে স্কুলের সামনে আচার বিক্রি করত এবং অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। সময় সংবাদ, যশোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর পূর্তিতে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজের আয়োজন করল চীন, যেখানে নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল, যুদ্ধবিমান, ট্যাঙ্ক সহ সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শন করা হয়। এতে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ ২৬টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্লেষকরা বলছেন, শুল্কযুদ্ধ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের এই প্যারেড বিশ্বকে নতুন বার্তা দেবে। এদিকে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিলেটে সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে লিটনরা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। লাক্কাতুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। প্রথম 2টি টি-20তে একাদশে না থাকা ক্রিকেটারদের গেম টাইম দেওয়ার সুযোগ দেবেন টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত ম্যাচ খেলা হয়নি নুরুল হাসান সোহান ও শরীফুলের। শেষ টি-20তে এই 2 ক্রিকেটারের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে যাওয়ার আগে একটা ম্যাচে জয় পেতে চায় সফরকারীরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। আদালত বসবে সকাল 11টায়। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। চলছে শাটল ট্রেন। আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু। এবং রোদের দাপটে পুড়ছে দেশ, সেই সঙ্গে ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। বৃষ্টি ছাড়া কমবে না তাপ, বলছে আবহাওয়া অফিস। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।